সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি দাদা, শুনতে পাচ্ছি। ওকে। তো আজকে আমরা ব্যাংকিং সেক্টরের রিস্ক ম্যানেজমেন্ট বলা যাবে না, একটা ওভারঅল একটা অল ইনক্লুসিভ রিস্ক নিয়ে একটা কথাবার্তা, একটা আর্টিকেল দেখবো। এটাকে অনুবাদ করবো আর কি। হ্যাঁ, বলছে কি ব্যাংকের ঝুঁকি আসার আগেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। এটা আজকে পাবলিশ করা একটা আর্টিকেল, 8:30টার দিকে পাবলিশ হয়েছে। তা আমি পেপার পড়তে পড়তে এই আর্টিকেলটা একটু পেলাম, মনে হলো ভালোই লাগলো আর্টিকেলটা। ঠিক আছে। হম। এই আর্টিকেলটা আমরা আজকে অনুবাদ করব। আমরা স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান সেন্টেন্স ধরে ধরে অনুবাদ করব আমাদের মতো করে। ঠিক আছে, চলেন আমরা তাহলে শুরু করি। ঠিক আছে। এখানে দেখেন একটা কথা বলছে যে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতির পরিবর্তে ওয়াচ অ্যান্ড অ্যাক্ট নীতি অনুসরণ করবে। এর অর্থ হলো ঝুঁকি আসার আগেই তা শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেছে। তো আসেন তাহলে আমরা ডক ফাইলে চলে যাই, যেখানে মেইনলি আমরা ট্রান্সলেশনের কাজগুলো করি, ওইটাতে যাই। ঠিক আছে। তো যে আর্টিকেলটা দেখালাম সেখান থেকে আমরা হচ্ছে কি বলে সেন্টেন্স কপি করে এনে এনে অনুবাদ করবো আর কি, জাস্ট। হ্যাঁ, চলেন তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, প্রথমেই আমরা আহ প্রথম বাক্যটা কপি করে নিয়ে আসি। এই দেখেন, আপনারা প্রথম সেন্টেন্সটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জোরে বলবেন প্লিজ। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা। তো বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহ, আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং শীর্ষ ব্যবস্থাপনাকে বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন ও সম্পদের সঠিক কি করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি যদি বলি যে মূল ক্লজটা কি বা মূল বাক্যটা কি, মূল বাক্যটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এটি বলেছেন। তিনি এটি বলেছেন। ঠিক আছে। তো তিনি এটা বলেছেন ইংলিশ কি হতে পারে? এটা হতে পারে এরকম যে আহসান, একটু দাঁড়ান আমি এটাকে নো স্পেসিং এ নিয়ে যাই। হ্যাঁ, আমি লিখতে পারি কিরকম, আমি লিখতে পারি যে আহসান এইচ, হ্যাঁ, মনসুর সেইড ইট। আহসান এইচ মনসুর স্যার এটা বলেছেন। এখন এই আহসান এইচ মনসুর উনি কে? উনি হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনুবাদ করবো কিভাবে? এইভাবে যে তিনি 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 কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো তিনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে থাকেন, হ্যাঁ, তিনি যদি আহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে থাকেন তাহলে কি হবে? আকামটা করলাম কোন জায়গায় আমি এখন বুঝতেছি না। কি রে বলি, সমস্যা নেই, এটাকে কপি করে নিয়ে আসো। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এখন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনুবাদটা কি হবে? ইজ দা গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। আহসান এইচ মনসুর সেইড ইট। এই আহসান এইচ মনসুর ওনার জন্য আপনি এই যে হি ইজ দ্য গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, হি কেটে স্যারের নামের পর কি লিখতে পারেন? হু। ঠিক আছে।
হু ইজ দ্য গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, তাই না? হু ইজ দ্য গভর্নর, হু ইজ, তাহলে কি লিখবো যে হু ইজ দ্য গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। কারণ আমি যদি এখান থেকে হু কেটে দেই, ইজ কেটে দেই, তাহলে কি হবে? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কমা দিয়ে আলাদা করবো, কারণ এটা একটা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করবে। তাহলে দ্য গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, আহসান এইচ মনসুর, কমা দিয়ে দ্য গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক সেইড ইট। এখন নাউন ক্লজের নিয়ম অনুসারে আমরা জানি যে এই বাক্যটাকে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, দুইটা ইনভার্টেড কমার মধ্যে পুরো জিনিসটাকে এনে কমা দিয়ে শেষ করে বলতে পারেন যে সেইড আহসান এইচ মনসুর, দ্য গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। পত্রিকার স্টাইলে আমরা অনুবাদ করার চেষ্টা করছি। তাহলে এই যে এটি বললেন, এই এটিটা হচ্ছে কোনটা? এই যে ইট, এই ইটের জায়গাতে আমরা কি করব? আমরা এই পুরো ব্যাপারটাকে এখন অনুবাদ করে দেখবো পারি কিনা। এই যে ইট দিয়ে এটাই বলছেন উনি। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? ইয়েস অর নো প্লিজ। ইয়েস স্যার। জি দাদা। এখন প্রশ্ন হলো, এখানে কি বলছেন? বাংলাদেশ ব্যাংকের পরিচালনা, বাংলাদেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং শীর্ষ ব্যবস্থাপনাকে বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। এটাকে যদি আমরা বলি একটু সহজ করে অনুবাদ করতে, যে এখানে দুইটা ব্যাপার আছে। একটা কি? বিচক্ষণার সাথে দায়িত্ব পালন করতে হবে, আর একটা হচ্ছে যে সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। এই পুরো জিনিসটাতে সবকিছুই সেম, শুধুমাত্র একটা হলো বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন আর সম্পদের সঠিক ব্যবস্থাপনা। এই দুই জিনিস একত্র করার জন্য বাক্যটাকে কম্বাইন করা হয়েছে। তো আপনি যদি সহজ করে অনুবাদ করতে পারেন, একটা অনুবাদ করলে দুইটা করা হয়ে যাবে। তাহলে আমি যদি প্রথম অনুবাদ করতে যাই, তাহলে কি হবে? অনুবাদটা হবে এরকম, এখানে সাবজেক্টকে পালন করতে হবে। তো যেহেতু উনি বলছেন যে করতে হবে, তাহলে এটা একটা ডিরেকশনের মতো, মানে কি একদম ফোর্সিবলি করতে হবে, মানে ডিরেকশন করতেই হবে, মাস্ট বি। ঠিক আছে, তো এখানে কিন্তু মাস্ট ইউজ করবে। তাহলে কে করবে? বাংলাদেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং শীর্ষ ব্যবস্থাপনা, ওরা করবে। কি করবে? দায়িত্ব পালন করবে, ভার্ব। কিসের সহিত দায়িত্ব পালন করবে? বিচক্ষণতার সঙ্গে। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? বাংলাদেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদ, বাক্যের সাবজেক্ট, এবং শীর্ষ ব্যবস্থাপনা। এই যে অডিও অফ রাখবেন প্লিজ ভাই, বিরক্ত করেন না, ঠিক আছে? অনেক সমস্যা নিয়ে আমরা ক্লাস করাই, আপনারাও অনেক সমস্যা নিয়েই ক্লাস করেন। এর মধ্যে অডিও অন করে বিরক্তি ভাজন বা বিরাগ ভাজন হয়েন না আমার। তো এটা কি? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঠিক আছে, তাহলে বাংলাদেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদ কি? পরিচালনা পর্ষদ কি? যে আপনার বোর্ড অফ ডিরেক্টরস, এটাকে বলা হয় পরিচালনা পর্ষদ। ঠিক আছে, তাহলে BOA, বোর্ড অফ ডিরেক্টরস। আর একটা কি? শীর্ষ ব্যবস্থাপনা। এটাকে আপনি টপ ম্যানেজমেন্ট বলতে পারেন, যে এন্ড টপ ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজারিয়াল বডিজও বলতে পারেন। ঠিক আছে, টপ, বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড টপ ম্যানেজমেন্ট, এদের কি করতে? কাদের? বাংলাদেশের সব ব্যাংকের। ঠিক আছে, তো বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড টপ ম্যানেজমেন্ট অফ অল শিডিউলড ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিন্তু শিডিউল ব্যাংককে নিয়ন্ত্রণ করে, সো আমি এখানে শিডিউল ব্যাংক ওয়ার্ডটা নিয়ে আসলাম। ঠিক আছে, অফ অল শিডিউল ব্যাংক। এখানে কিন্তু বলা হয় না শিডিউল তফসিলি ব্যাংক বলা হয় নাই, কিন্তু আমি জানি কি বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে বোর্ড অফ ডিরেক্টরস অফ টপ ম্যানেজমেন্ট অফ অল শিডিউল ব্যাংকস। তাহলে এইটুকু অনুবাদ হয়ে গেল না আমাদের? একটু বলেন তো প্লিজ। জি দাদা, দাদা। হুম, টপ ম্যানেজমেন্টের জায়গায় কি আমি হায়ার অথরিটিস বলতে পারি? অথবা কি হায়ার বললেন বুঝি নাই? টপ ম্যানেজমেন্টের অল্টারনেটিভ হিসেবে কি হায়ার অথরিটিস বলা যাবে? দেখেন, হায়ার অথরিটিস
না বলে বলতে পারবেন, কেন বলতে পারবেন, অবশ্যই বলতে পারবেন, কিন্তু তাদের টপ ম্যানেজমেন্ট ওয়ার্ডটা সুন্দর। আপনি চাইলে এটা বলতে পারেন যে টপ হায়ারার্কিস, এটা বলতে পারেন। হায়ারার্কিস দিয়ে আপনি ইন সেন্স ম্যানেজমেন্টকে, হায়ারার্কি একটা ওয়ার্ড আছে না, হুম, জি জি দাদা, বুঝতে পারছি। এটা ইউজ করতে আপনারটা আপনি ইউজ করতে পারবেন, বাট ওটার চেয়ে ওয়ার্ডগুলো ভালো লাগছে, সো আপনাকে আমি ভুল বলতে পারবো না। তো বোর্ড অফ ডিরেক্টরস অফ টপ ম্যানেজমেন্ট অফ অল শিডিউল ব্যাংক, তারা কি করবে? বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করতে হবে। যেহেতু করতেই হবে, তাহলে মাস্ট দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন করা কি? মাস্ট অ্যাক্ট। অ্যাক্ট মানে দায়িত্ব পালন করা বিচক্ষণতার সাথে। তো বিচক্ষণতা ইংলিশ কি? বিচক্ষণতা ইংলিশ হচ্ছে প্রুডেন্স। তো প্রুডেন্টলি বললে ভাল লাগবে, ঠিক আছে? বোর্ড অফ দাদা ডিরেক্টরস, এখানে হ্যাভ করা যেতে পারে? হ্যাভ ইউজ করতে ব্যাংকস পারেন, হ্যাভ হ্যাভ টু টু ইউজ অ্যাক্ট। করতে পারেন, সমস্যা নেই, হ্যাভ টু ইউজ করতে পারেন। তাহলে বোর্ড অফ ডিরেক্টরস and top management of all scheduled banks must act prudently. তাহলে এই যে মাস্ট অ্যাক্ট প্রুডেন্টলি, তাহলে এই জায়গাটাতে এসে তাহলে আমরা জানি যে এই পুরো ব্যাপারটা কি হবে, ব্ল্যাঙ্ক স্পেসে বসবে। এখন আরেকটা কি করতে হবে? অ্যাক্ট করতে হবে প্রুডেন্টলি, আর একটা অ্যান্ড সম্পদের সঠিক ব্যবস্থাপনাও করতে হবে। তো বাকি সবকিছু তো সেম। সো সঠিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে এখান থেকে তো বোর্ড অফ ডিরেক্টর এন্ড টপ ম্যানেজমেন্ট অফ শিডিউল ব্যাংক, ঠিক আছে, মাস্ট পর্যন্ত তো আপনার সবকিছুই সেম থাকবে, এখানে কোনো পার্থক্য নাই যে মাস্ট দিয়ে। তাহলে কি হবে? সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। এখন সম্পদের সঠিক ব্যবস্থাপনা ইংলিশে কি হতে পারে বলেন তো, আপনারা বলেন তো? মাস্ট ম্যানেজ অ্যাসেটস প্রপারলি ম্যানেজমেন্ট অফ প্রপার্টিস। লিখলাম মনে করেন, ঠিক আছে, প্রুডেন্টলি। এখন দেখেন সব জায়গাতে কিন্তু সবকিছু সেম, শুধু মধ্যখানে এসে এই যে অ্যাক্ট, এটা একটা ওয়ার্ড, আর হচ্ছে ম্যানেজ অ্যাসেটস, এটা একটা ওয়ার্ড আলাদা, বাকি সবকিছু কিন্তু সেম। যেহেতু আমার সবকিছু সেম, সেহেতু আমি এখানে কি করতে পারি, এটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি। কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি যে বোর্ড অফ ডিরেক্টরস এন্ড টপ ম্যানেজমেন্ট অফ অল শিডিউল ব্যাংক মাস্ট অ্যাক্ট অ্যান্ড ম্যানেজ অ্যাসেটস প্রুডেন্টলি। এই তো হয়ে গেল, শেষ। তাহলে কি হলো? ইনভার্টেড কমা দিয়ে বোর্ড অফ ডিরেক্টরস এন্ড টপ ম্যানেজমেন্ট অফ অল শিডিউল ব্যাংকস মাস্ট অ্যাক্ট অ্যান্ড ম্যানেজ অ্যাসেটস প্রুডেন্টলি সেইড, কে বলেছেন? সেইড আহসান এইচ মনসুর, দা গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। একদম দেখেন পত্রিকার যে অনুবাদ, সে অনুবাদটা চলে আসছেন আমাদের কাছে, বলেন তো? Yes, sir. বুঝতে পারছেন ব্যাপারটা? Yes, sir. তো দ্যাট ইজ দ্য বিউটি অফ জি দাদা, ট্রান্সলেশন। বুঝতে পারছি। রেগুলার ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি এখানে আটকাচ্ছেন না, আপনি বারবার জিতে যাবেন। আমরা আর একটা বাক্য নেব এখান থেকে, বড় বাক্য। আম, বড় বাক্যে দরকার নাই, পরের বাক্যটা খুব সুন্দর অ্যাস্থেটিক্যাল একটা সেন্টেন্স পাচ্ছি আমি। দেখেন এই বাক্যটা আপনি একটু অনুবাদ করেন, 5 মিনিট সময় দিলাম, করেন, করে চ্যাট বক্সে দেন।
অনুবাদ করে দেন, দেখি পারেন কিনা আপনারা। হুম। সবাই এটাকে অনুবাদ করে দেন, দেখি। এক ভাই মনে হয় দিছে, কোনা দেন, এই তো দেন, দুটো দেন, দেখি পারেন কিনা। পারবেন, পারবেন না কেন, অবশ্যই পারবেন। সুন্দর করে অনুবাদ করে ফেলেন, দেখি পারেন কিনা। পারবেন? কেউ কি দিয়েছেন? দেন নাই তো কেউ, আবার দেন দেন দেন। এই SKR একজন দিয়েছেন, মাল্টিপল এফোর্টস আর কারেন্টলি ইন প্রোগ্রেস টু অ্যাচিভ দ্য ইন্টেন্ডেড রিফর্মস অফ দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। ভেরি গুড ট্রান্সলেশন। সুমাইয়া আপু কি দিয়েছেন? ডিফারেন্ট ইনিশিয়েটিভস। এই দেখেন, মাল্টিপল এফোর্টস আর ডিফারেন্ট ইনিশিয়েটিভ, দুইটা জায়গায় কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। কিন্তু এই জায়গাতে এসে খুব প্রফেশনাল একটা ওয়ার্ড আছে, কম্প্রিহেন্সিভ। ঠিক আছে, কি ওয়ার্ডটা বললাম? কম্প্রিহেন্সিভ। সো ইফ ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড কম্প্রিহেন্সিভ, আমি আপনার অনুবাদটাকে কপি করে নিয়ে আসি। ও, একটু দাঁড়ান। আপনারা কিন্তু কেউ কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটা এখানে ইউজ করেন নাই, দেখছেন? সো কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটা কিন্তু আমি আপনাদেরকে আগে বলেছি, দেখেছেন? এই জন্য বলা হয় ওস্তাদের মায়ের শেষ রাইতে। ঠিক আছে, তো আপনারা যে অনুবাদটা দিয়েছেন সেটা আমি নিলাম, সুন্দর ট্রান্সলেশন। হুম। তো আমি সুমাইয়া আপুর কাছ থেকে ইনিশিয়েটিভস ওয়ার্ডটা নিলাম, আর আপনার কাছ থেকে মাল্টিপল ওয়ার্ডটা নিলাম। তো এটাকে একত্র করে বললাম, মাল্টিপল ওয়ার্ডকে সাবস্টিটিউট করলাম কি দিয়ে? কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভস। ঠিক আছে, কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভস। আচ্ছা, কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভ। আচ্ছা, তাহলে কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভ কি হইতেছে? যে ব্যাংকিং খাতে সংস্কার আনার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। মেন ক্লজটা কি? বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের আপনার কি বলে কার্যক্রম চলমান রয়েছে, এটা হলো মেন কথা। তা কি বলতে পারি? যে কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভস আর কারেন্টলি ইন প্রোগ্রেস, নিলাম, প্রোগ্রেসটুকু নিলাম। ঠিক আছে, হ্যাঁ। তো বিভিন্ন ধরনের উদ্যোগ কি হচ্ছে, বাস্তবায়নের ব্যাপারটা চলমান রয়েছে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় বলি। এই যে আপনি মেইনটুকু অনুবাদ করলেন, এখন বাকিটার অনুবাদ করবেন কিভাবে? কারণ অনেকে এখানে টু এর ইউজটা নিয়ে প্রবলেমে পড়ে যান। তো এটা খুব সহজ অনুবাদ করা যাবে। আপনি প্রথমে মেইনটুকু ধরলেন যে বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। এখন প্রশ্ন করবেন যে কেন চলমান রয়েছে? এই কেন উত্তরটা যদি ভার্ব দিয়ে পান তাহলে হবে টু, আর যদি ভার্ব দিয়ে না পান তাহলে অন্য কিছু হবে। যেমন আমি যদি বলি কেন চলমান রয়েছে, এই যে সংস্কার আনার জন্য,
যেহেতু ভার্ব পাইছেন সংস্কারকে নিয়ে আসবেন, তাহলে আপনি ইউজ করবেন টু। যদি এখানে লক্ষ্যে ইউজ করছে, কিন্তু জন্য বলতে পারি বা আনতে বলতে পারি, যে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে, ঠিক আছে, টু। কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভস আর কারেন্টলি ইন প্রোগ্রেস, ঠিক আছে। টু কিসের জন্য ভাই? টু মানে হলো তে, মানে আনতে। তাহলে আনা ইংলিশ কি? হ্যাঁ, আচ্ছা আপনি তো লিখছেনই যে টু অ্যাচিভ, টু অ্যাচিভ, আনতে। কি আনতে? এবার এটা অবজেক্টটা কি হবে? ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে। তাহলে কি আনতে? সংস্কার আনতে। তাহলে সংস্কার ইংলিশ কি? রিফর্মস। এই সংস্কারটা কোথায় আপনি আনবেন? আর্থিক খাতে, ইন দা ফিনান্সিয়াল সেক্টর। হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে না, আমি জিনিসটাকে একটু অন্যভাবে অনুবাদ করবো, সবাই তো এভাবে অনুবাদ করবেই, ঠিক আছে, আপনি কিন্তু পারেন। কিরকম? এবার আপনাকে আমি দেখাই, দেখেন। এই যে আপনি বলছেন না যে কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভস আর কারেন্টলি আন্ডার ওয়ে, ঠিক আছে, এই জায়গাটাতে এসে আপনি চেঞ্জ করতে পারেন। কিরকম করে জানেন? উইথ ইউজ করতে পারেন। উইথ, উইথ দিয়ে কি বলবো? উইথ দিয়ে বলবো উইথ দ্য এইম, ঠিক আছে, বা উইথ দ্য অবজেক্টিভ বলতে পারেন। উইথ দ্য অবজেক্টিভ অফ, উইথ দ্য অবজেক্টিভ অফ কিসের লক্ষ্য ভাই? আপনার ব্যাংকিং খাতের সংস্কারের লক্ষ্য। উইথ দ্য অবজেক্টিভ অফ ডিজায়ার্ড রিফর্মস ইন ব্যাংকিং সেক্টর। এইভাবেও আপনি যেটা বলতে পারেন, কোনো সমস্যা নাই, সবই রাইট, কোনো ভুল নাই, ঠিক আছে। ওকে, তো ওরা আবার এখানে দেখেন উইথের পরিবর্তে বলতেছে এইমড অ্যাট ইউজ করতে পারেন। এই এইমড অ্যাটটা কিভাবে আসলো সেটা তাহলে আমরা একটু শিখি, ঠিক আছে। এই দেখেন, আমি বললাম যে কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভস আর কারেন্টলি, সরি একটু ভুল করছি, কারেন্টলি ইন প্রোগ্রেস বলতে হবে, এটা ভুলে গেছি, ঠিক আছে। কারেন্টলি ইন প্রোগ্রেস বলতে হবে, ঠিক আছে। তো এই যে উইথের পরিবর্তে এইমড অ্যাট ইউজ করছে না, এই এইমড কে ইউজ করবেন। এই যে কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভস, এটা একটা অ্যাডজেক্টিভ প্রদান যে হুইচ আর এইমড অ্যাট, হুইচ আর এইমড অ্যাট ডিজায়ার্ড রিফর্মস ইন ব্যাংকিং সেক্টরস, ঠিক আছে। হুইচ আর এইমড অ্যাট, হুইচ কাটবেন আর কাটবেন, এই যে হয়ে গেল। কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভস আর কারেন্টলি ইন প্রোগ্রেস এইমড অ্যাট ডিজায়ার্ড রিফর্মস ইন দ্য ব্যাংকিং সেক্টর, হয়ে গেল, শেষ। দ্যাটস ইট, আর কিছুই না। এখন আপনাকে বলতে হবে যে এই এইমড এর আগের এই কমাটা আমি যখন হুইচ দিয়ে লিখলাম তখন আমি রেখেছিলাম, এই যেমন হুইচ আর এইমড অ্যাট। কেন আমি রাখলাম? কারণ হুইচ দিলেই তো নন রেস্ট্রিক্টিভ বুঝায়, বা দ্যাট দিলেও তো রেস্ট্রিক্টিভ বুঝায়, কমার দরকার হয় না। তাহলে আমি কেন কমাটা দিলাম আমাকে বলেন দেখি, পারেন কিনা। কারণ ওইটা সাবজেক্টকে বুঝাইছে, ইনিশিয়েটিভ। এই তো খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন যে কমাটা না দিলে মনে হবে এটা মনে হয় প্রোগ্রেসকে মডিফাই করতেছে। দ্যাট দিলে রেস্ট্রিকটিভ, হুইচ দিলে নন রেস্ট্রিকটিভ, সেটা আমি জানি, কিন্তু এটা তো জেনারেল সেন্সে আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লজ যার পরে বসে তাকে মডিফাই করে, তা আপনার মনে হবে বুঝি প্রোগ্রেসকে মডিফাই করতেছে, কিন্তু না, এটা কমা দিয়ে বুঝাবো ভাই ও প্রোগ্রেসকে মডিফাই করতেছে না, ও বেসিক্যালি আগে যেটা আছে যে কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভস এটাকে মডিফাই করতেছে। এই জন্য এই কমাটা কিন্তু এখানে ম্যান্ডাটরি হিসেবে নিতে হবে, এরকম ঝামেলা আছে। কি বললাম, আমরা কি বুঝতে পারছি? যে যা গুড, জি দাদা। ওকে। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম, হ্যাঁ। এবার আমরা আরেকটা বাক্য নেব এখান থেকে, দেখি পারে কিনা, চলেন। একটু দাঁড়ান, আমি আরেকটা বাক্য দিচ্ছি, হ্যাঁ, একটা মিনিট সময় দিন আমাকে।
আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বাক্য আমি কপি করে এনেছি। জি। দেখেন আমরা আমরা আরেকটা বাক্য আনলাম, ঠিক আছে? বলছে কি ব্যাংকিং ব্যবস্থাকে আরো সুদৃঢ়, স্থিতিশীল এবং আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে ঝুঁকি ভিত্তিক তদারকি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ওকে, ভালো কথা, এটা অনুবাদ করবো, চলেন দেখি পারি কিনা। তাহলে এখানে বাক্যের মেইন ক্লজটা কি একটু বলেন তো? বাংলাদেশ ব্যাংক চালু করেছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এটা চালু করেছে, এটি চালু করেছে। এই এটি কোনটা? ঝুঁকি ভিত্তিক তদারকি, ঠিক আছে? এটার মেন কথা যে বাংলাদেশ ব্যাংক কি করেছে, ঝুঁকি ভিত্তিক তদারকি চালু করেছে। এটা আপনার মাথায় রাখতে হবে। গুড, ধরে ফেলছেন, দেখছেন? একটু পড়লেই ধরে ফেলা যায় জিনিসগুলো, কিন্তু কঠিন কিছু না। খেয়াল করে দেখেন, এগুলো যে খুব কঠিন পড়ালেখা আপনার তা কিন্তু না, খুব সহজ। কিন্তু আপনাকে কি করতে হবে, একটু মানে ল্যাপটপের কাজ করতেছে না, করেন এত ভালো ল্যাপটপ দিয়ে ক্লাস নেই, তাও যদি হ্যাং করে তখন কেমনটা লাগে মেজাজটা। একটু দাঁড়ান, যে হ্যাং করে রয়েছে, ঠিক আছে? কি একটা অবস্থা দেখছেন? একটু দাঁড়ান, হ্যাঁ। না, বিরক্ত। তাহলে আমাদের দেখি তো হয়েছে কিনা। না, তা হয়েছে হয়েছে। তাহলে আমাদের মূল বাক্যটা কি? মূল বাক্যটা হলো যে ঝুঁকি ভিত্তিক তদারকি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। তাহলে ঝুঁকি ভিত্তিক তদারকি চালু করেছে বাংলাদেশ ব্যাংক, এটা ইংলিশ কি হতে পারে? যে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, হ্যাজ ইন, আচ্ছা এখানে করেছে না, করছে, করছে, কিন্তু খেয়াল করছেন, আমি খেয়াল করি নাই। তাহলে তাহলে কি হবে? আচ্ছা, যদি করেছে বলেছি তাহলে করেছে মনে করে অনুবাদটা করি, সমস্যা নাই। এটা তো কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, ঠিক না? আমরা বাংলা করেছে দিয়ে করলাম, যার সমস্যা নেই। তাহলে কি হবে? যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ ইন্ট্রোডিউসড, কি চালু করেছে? ঝুঁকি ভিত্তিক তদারকি। তাহলে তদারকি ইংলিশ কি? সুপারভিশন। কি ধরনের তদারকি? ঝুঁকি ভিত্তিক, রিস্ক বেসড। তাহলে কি লিখবো? যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ ইন্ট্রোডিউসড, ঠিক আছে, এটাকে ইনভার্টেড করার মধ্যে ফেলতে হবে, যে রিস্ক বেসড সুপারভিশন। বাংলাদেশ ব্যাংক কি করেছে? ঝুঁকি ভিত্তিক একটা সুপারভিশন সিস্টেম চালু করেছে। অনেকে এটাকে রিস্ক বেসড, আপনার কি বলে, ইন্সপেকশন বলবে কিন্তু, ঠিক আছে? কিন্তু এই যে ব্যাংকিং সেক্টরে কাজ করলে দেখবেন এখানে ইন্সপেকশনের চাইতে সুপারভিশন ওয়ার্ডটা বেশি সুন্দর লাগে, ঠিক আছে? যদি আমাদের ইনভেস্টিগেশন দিয়ে হয়, তাহলে কি হলো? যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ ইন্ট্রোডিউসড রিস্ক বেসড সুপারভিশন। আচ্ছা, কেন কেন চালু করছে এটা ভাই? এই যে এইটা করার ব্লা 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 করার লক্ষ্যে, মানে এটা করতে, আপনি টু দিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কি করতে? আপনার ব্যাংকিং ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে। তাহলে কি লিখবো? টু স্ট্রেনদেন, টু স্ট্রেনদেন, টু স্ট্রেনদেন কি? আপনার ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং, আপনি চাইলে চ্যানেলসও বলতে পারেন, ব্যাংকিং চ্যানেলস, ঠিক আছে? ওকে। আবার কি বলতেছে? টু স্ট্রেনদেন মানে সুদৃঢ় করতে, আবার কি স্থিতিশীল করতে। তাহলে স্থিতিশীল করা ইংলিশ কি? স্টেবিলাইজ। হ্যাঁ, স্টেবিলাইজ। হ্যাঁ বলতে পারেন। তাহলে টু স্ট্রেনদেন, টু স্ট্যাবিলাইজ, সরি, STABLIZ, টু স্ট্যাবিলাইজ দ্য ব্যাংকিং, ব্যাংকিং চ্যানেল ওয়ার্ডটা এখানে মানাইতেছে না, ব্যাংকিং সেক্টরই দেই, সমস্যা নেই, ঠিক আছে?
to banking sector. তাহলে কি বাংলাদেশ ব্যাংক has introduced risk-based supervision to strengthen, to stabilize কি the banking sector এবং কি করতে আন্তর্জাতিক মানের করে ফেলার জন্য, ঠিক আছে? আন্তর্জাতিক মানের করে ফেলে ইংলিশ কি বলেন তো বুদ্ধি করে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আন্তর্জাতিক মানের করে ফেলে ইংলিশ কি? Global টু standard. মেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। গ্লোবালাইজ টু মেক আন্তর্জাতিক মানের করা মানে কি, আমরা এখন আন্তর্জাতিক মানের চেয়ে লো স্ট্যান্ডার্ডে আছি, ঠিক আছে? তাহলে আপার স্ট্যান্ডার্ড যেতে হবে। টু এলিভেট মানে উপরের দিকে নিয়ে যাওয়া। টু এলিভেট কোনটাকে? ইট মানে ব্যাংকিং ব্যবস্থাকে এলিভেট করবেন কোথায়? টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এইভাবে বলতে হবে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস হয়ে গেল, শেষ। তাহলে এটাকেও আমাকে অ্যাড করতে হবে, তাহলে আমরা অ্যাড করে দিই, চলেন দেখি পারি কিনা। তাহলে কি হলো? বাংলাদেশ ব্যাংক হ্যাজ ইন্ট্রোডিউসড রিস্ক বেসড সুপারভিশন, ঠিক আছে? কি করতে? টু স্ট্রেনদেন, টু স্টেবিলাইজ দ্য ব্যাংকিং সেক্টর and to elevate it to international standards, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন? জি আচ্ছা ডান। দাদা, টু কি কমন নেওয়া যায় না? হ্যাঁ টু গুলা কি কমন নেওয়া যায় না? নিতে পারেন, সমস্যা নেই, নেন, আমার তো কোনো না নাই, অবশ্যই করতে পারেন। আপনি এইভাবে বলতে পারেন জি যে টু স্ট্রেনদেন অ্যান্ড স্টেবিলাইজ দ্য ব্যাংকিং সেক্টর, এরপরে কমা দিয়ে and to elevate it to a international standard, এইভাবে বলতে পারেন। সেক্ষেত্রে কি হলো? এই and দিয়ে আগের পুরো দুইটা জিনিসকে একত্র করে যুক্ত করলেন, আর এই জি and দিয়ে এই স্ট্রেনদেন এবং স্টেবিলাইজ কে যুক্ত করলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি হ্যালো, জি জি দাদা, বুঝতে পারছি। ওকে। সো এইখানে প্রবলেমটা কি? আপনাকে মানে কি বলে যে ওয়ার্ডটা হচ্ছে ইনস্ট্যান্টলি পেতে হবে। যেমন আমি একটু আগে যে ওয়ার্ডটা বললাম, কোনটা? যে Evaluate. ইন্সপেকশন না বলে সুপারভিশন বলবেন। আবার ওই যে মাল্টিপল বা ডিফারেন্ট না বলে কি বললাম? কম্প্রিহেন্সিভ Comprehensive. বললাম, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার হচ্ছে ইনস্ট্যান্ট ব্রেনের মধ্যে হিট করাতে হবে। আর এটার জন্যই হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে কি বলে যে More and more practice. প্র্যাকটিস করতে হবে। এটাই পড়ালেখা, আর কিছুই না। এইটাই পড়ালেখা, ঠিক আছে? জি, ওই যে ইন্ট্রোডিউস ওয়ার্ডটা আমার কিন্তু মনে আসিল না আগে, অনেকবার কিন্তু আমি হ্যাঁ, এটা এই ব্যবহার জিনিসগুলো করছি, কিন্তু আনতে হবে আপনি তাহলে আমাদের যখন জন্য। ব্যবহার করছেন তখন মনে হ্যাঁ, গেছে। এটাই হলো আপনার মানে মানে অনুবাদ শেখার মূল বিষয়, ঠিক আছে? জি তারপর আমরা আরেকটা বাক্য নেই, চলেন দেখি পারি কিনা। অনুবাদ স্ট্রাকচারটা আপনি টুকটাক প্র্যাকটিস করলে ধরে ফেলতে পারবেন, কিন্তু ওয়ার্ড যেটা, ওটা তো ভাই আপনাকে আসলে আলটিমেটলি পড়তে হবে, না পড়লে তো হবে না, ঠিক আছে? প্রচুর পরিমাণ পড়ে 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 এই জিনিসটাকে হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। তারপর কি বললো? 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশে প্রচলিত তদারকি পদ্ধতির পরিবর্তে ঝুঁকি ভিত্তিক তদারকি পদ্ধতি কার্যকর হবে, ঠিক আছে? আপনার এই রিস্ক বেসড সুপারভিশন সিস্টেমটা বোঝেন জিনিসটা কি? জি না, এটা যদি একটু বলতেন। এটা হচ্ছে মানে প্রায়র টু এনি অ্যাক্সিডেন্ট আপনি প্রিকশনারি মেজার নিচ্ছেন। আপনি সতর্ক করবেন ব্যাংকগুলোকে যে আপনি যেভাবে লোন দিচ্ছেন, আপনি যেভাবে আপনার অ্যাক্টিভিটিস সম্পাদন করছেন, আপনি কিন্তু সামনে অত বছর পরে গিয়ে রিস্কের মধ্যে পড়ে যাবেন। সো আপনি এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো বন্ধ করে দেন। যেমন আমাকে যদি বলেন যে আমেরিকার ঝুঁকি ভিত্তিক ইন্সপেকশন বা সুপারভিশন যেটাই বলেন হলে, আমি এই মুহূর্তে প্রথম যে অবজারভেশনটা, আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে আসি ভাই, একটা মিনিট।
দাগাইয়েন না স্যারের তোলাই এসে গাড়ি এই স্ক্রিনে দাগায়েন না কেউ ভাই। এই স্ক্রিনে দাগ দেওয়া বন্ধ করছেন? এই যে কে দাগ দিয়ে রাখছেন স্ক্রিন? এটা কি একটা অবস্থা দেখছো? কেমন লাগে মেজাজটা এখন বন্ধু? একদম মুছতেছে না দাগটা একদম। যাই হোক, দাগ দিচ্ছেন দেন, আপনাদের এই পাকনামি তো আর বন্ধ করা যাবে না। সাউন্ডটা কমাও, সাউন্ডটা কমাও, সাউন্ডটা একটু কমাও, সাউন্ডটা একটু কমাও আরো। তো কি বলেছে যে 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশে প্রচলিত তদারকি, আচ্ছা এটা বলছিলাম যে এই মুহূর্তে যদি বলা হয় যে রিস্ক বেসড সুপারভিশনে আমেরিকার একটা রিস্ক কি, তো আমি এমন একটা অবজারভেশন দিব যে অবজারভেশনটা কি হবে আপনার, আমেরিকা এখন ঝুঁকিতে নাই কিন্তু সামনে ঝুঁকিতে পড়বে। যেমন আমেরিকার যদি আমরা যদি ওভারঅল একটা একটা সিচুয়েশনের দিকে তাকাই, সো হোয়াট অবজারভেশন উই ক্যান মেক। টেরিফ আচ্ছা, তো এখন আমি যদি মনে করেন যে আমেরিকার ইতিহাস নিয়ে ঘাঁটি, আমরা কি দেখবো যে আমেরিকা আপনার কি করছে, ধরেন যে আমেরিকা ডেভেলপ হয়েছে কিভাবে? আমেরিকা ডেভেলপ হয়েছে তার বিভিন্ন দেশ থেকে তার একটা পলিসি তৈরি করে বিভিন্ন দেশ থেকে মেরিট এনে 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 দিস ইজ দ্য কারেন্ট কন্ডিশন অফ আমেরিকা। ঠিক আছে, ভালো কথা। কিন্তু তার মানে আমেরিকা, আজকের আমেরিকার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা হচ্ছে বিগত কয়েক দশকের মেরিট হায়ারিং, যেখান থেকে আমেরিকা আজকে এখানে দাঁড়িয়েছে। এখন সমস্যা হলো ট্রাম্প কি করছে? ট্রাম্প বলতেছে ভাই আমার হার্ভার্ড দরকার নাই, ঠিক আছে, আপনার বিদেশ থেকে আমার মেরিটোরিয়াস পোলাপাইন আনার কোনো দরকার নাই। তাহলে এই যে আপনি আজকে মেরিট আনতে চাচ্ছেন না, তাহলে কি হবে? কয়েক দশক ধরে মেরিট এনে আপনি যে পজিশনে দাঁড় করাইছেন সেটার ইম্প্যাক্ট এখন বুঝবেন না। যখন মেরিট আনাটা বন্ধ করে দিবেন হয়তো 20 বছর পরে গিয়ে আমেরিকা আবার মেরিট ডেফিসিয়েন্সিতে ভুগতে পারে। সো রিস্ক বেসড সুপারভিশন নিলে এই অবজারভেশনটা কিন্তু ইজিলি আসবে। আসবে না বলেন তো, বুদ্ধি করে আসবে কিনা? ইয়েস অর নো? জি জি আসবে আসবে কিন্তু, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ অবজারভেশন, ঠিক আছে, যে আপনি একটু সিম্পল চিন্তা করলেই আপনি দেখতে পারবেন যে আচ্ছা এটার ইম্প্যাক্টটা তো এইখানে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের একটা কনসিকুয়েন্সেস আছে, একটা রিপারকাশন আছে। রিপারকাশন মানে বাজে প্রভাব, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ঝুঁকি ভিত্তিক যে ইন্সপেকশনের যে ব্যাপারটা আমরা বলেছিলাম, সে ব্যাপারটা কিন্তু আমরা মোটামুটি কি করেছি, বুঝে গিয়েছি, ঠিক আছে, না বোঝার কোনো কারণ নাই। এখন এটা অনুবাদ করি আসেন। বলা হয়েছে এখানে মেন বাক্যটা কি, যে ঝুঁকি ভিত্তিক তদারকি পদ্ধতি কার্যকর হবে। সো হিয়ার দ্য মেইন সেন্টেন্স ইজ ঝুঁকি ভিত্তিক
তদারকি পদ্ধতি কি হবে? কার্যকর হবে। আচ্ছা, তো হোয়াট ইজ ঝুঁকি ভিত্তিক তদারকি পদ্ধতি? এটা আমরা অলরেডি আপনার অনুবাদ করেছি, ঠিক আছে, যে কি হবে আপনার রিস্ক বেসড সুপারভিশন সিস্টেম, এটা কার্যকরী হবে, ঠিক আছে। আচ্ছা, তো কি বলবো যে রিস্ক বেসড সুপারভিশন সিস্টেম বলতে পারেন, মেথড বলতে পারেন, যেটাই মন চায় বলতে পারেন, ঠিক আছে। লিখলাম যে সিস্টেম, লিখলাম, হ্যাঁ, সিস্টেম কি হবে? কার্যকর হবে, ঠিক আছে। ইফেক্টিভ, এটা ইফেক্টিভ হবে কখন? ইফেক্টিভ হবে যদি প্রশ্ন করি, উত্তর হবে 2026-এর জানুয়ারি থেকে, ঠিক আছে। তো 2026-এর জানুয়ারি থেকে যদি আমি বলি, যদি বলি 2026 থেকে, তাহলে কি হবে? আমি বলবো যে সিন্স জানুয়ারি 2026, এখানে কিন্তু আমি ফ্রম ইউজ করি নাই, ঠিক আছে, ফ্রম ইউজ করে এত থেকে এত পর্যন্ত, ঠিক আছে। তো আপনি ফর্মটা ইউজ করবেন না, আপনি ইউজ করবেন সিন্স। এক ভাই দিয়েছেন কি, বাই জানুয়ারি এত, বাই জানুয়ারি 2026, আপনি এটা ইউজ করতে পারেন, এটা রাইট, কোনো ভুল নাই, ঠিক আছে। কিন্তু এখানে মিনিং একটা সাটল একটা ডিফারেন্স আমরা নোটিস করতে পারবো। বাই মানে কি জানেন? যে এর পূর্বে থেকেই মানে এটা ইউজ হবে, ঠিক আছে। মানে মানে আমি যদি বলি যে ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM, তার মানে কি 5 PM এর পূর্বে তুমি কাজ শেষ করে ফেলবা। তার মানে অনেকটা বোঝাচ্ছে এরকম যে 2026 সালের জানুয়ারির মধ্যেই, হ্যাঁ, এটা আপনি অ্যাপ্লাই করবেন, এর পূর্বে আপনি অ্যাপ্লাই করবেন। সো মোটামুটি সিমিলার মিনিং আছে, কিন্তু একটু পার্থক্য আছে। সো আমি বলবো যে বাইটা ইউজ করতে পারেন, বাট আমি বলবো যে সিন্সটা ইউজ করেন। আমার মনে হয় যে একটু দাঁড়ান ভাই, হ্যাঁ, আপনি চাইলে কি করতে পারেন, এটা অনুবাদ করতে পারেন বাই দিয়ে, কিন্তু আমি বলবো সিন্সটা ভালো। হ্যাঁ, সো এটা ভেবে রাখলাম যে রিস্ক বেসড সুপারভিশন সিস্টেম উইল বি ইফেক্টিভ, ঠিক আছে, সিন্স জানুয়ারি 2026। আচ্ছা, ভালো কথা। এখন প্রশ্ন হলো, জানুয়ারি থেকে এটা প্রচলিত হবে, এটা তো আমি বুঝতে পারলাম ভাই, সমস্যা নাই। এখন আমার প্রশ্ন হইলো যে বাংলাদেশের এই যে প্রচলিত তদারকির পরিবর্তে, এটা ইংলিশ কি? তো এইটার পরিবর্তে, পরিবর্তে ইংলিশ কি? পরিবর্তে ইংলিশ হলো ইনস্টিড অফ। হ্যাঁ, ইনস্টিড অফ কিসের পরিবর্তে ভাই? তদারকি পদ্ধতির পরিবর্তন, ঠিক আছে। এটা কি বলবো যে সুপারভিশন সিস্টেমের পরিবর্তে। কি ধরনের সুপারভিশন সিস্টেম? বাংলাদেশের প্রচলিত সুপারভিশন সিস্টেম। তাহলে কি হলো? ইনস্টিড অফ, বাংলাদেশে প্রচলিত মানে কি? ইনস্টিড অফ এ কনভেনশনাল, কনভেনশনাল। এখন প্রশ্ন হলো, কনভেনশনাল ওয়ার্ডটার পরে বাংলাদেশ ওয়ার্ডটা কি আমার আনার দরকার আছে? আমি মনে করি দরকার নাই। কেন দরকার নাই? কারণ ভাই কনভেনশনাল মানে তো আমি আমার দেশেরটাকেই বোঝাচ্ছি, ঠিক আছে। সো আপনি এটাকে এখানে অ্যাড করে দেন। এটা কোথায় বসাবেন বলেন এবার? এটা আমি মনে করি একদম প্রথমে বসালেই মনে হয় যে ভালো লাগবে, ঠিক আছে। আমরা এইভাবে লিখি, আমরা লিখলাম কি যে ইনস্টিড অফ এ কনভেনশনাল সুপারভিশন সিস্টেম, রিস্ক বেসড সুপারভিশন সিস্টেম উইল বি ইফেক্টিভ সিন্স জানুয়ারি 2026। প্রবলেম হলো, এই যে আপনি টাকাম করে ফেলালাম আমি, সুপারভিশন সিস্টেম, আবার সুপারভিশন সিস্টেম স্যারকে, ও আচ্ছা, তুমি 1 নম্বরের ফকিন্নি, তুমি সুপারভিশন সিস্টেম ছাড়া আর কোনো ওয়ার্ড পারো না। এইবার কিন্তু স্যার আর আমার আমার দুর্বল দিক বের করবে, এই দুর্বল দিক স্যার দেখানো যাবে না, ঠিক আছে। তা আমরা কি বলবো? ইনস্টিড অফ এ কনভেনশনাল সুপারভিশন
সিস্টেম বলতে পারি, মেথড বলতে পারি, আর একটা ওয়ার্ড বলতে পারি ফ্রেমওয়ার্ক। এই ওয়ার্ডটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই সুন্দর। ইনস্টিড অফ এ কনভেনশনাল সুপারভিশন, সুপারভিশন ফ্রেমওয়ার্ক বলা যাবে না, বলতে হবে সুপারভিশনারি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সুপারভাইজারি বিষয় না, সুপারভাইজারি ফ্রেমওয়ার্ক বলতে ভাইজরি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? Instead of a conventional supervisory framework, risk-based supervision system will be effective, ঠিক আছে, সিন্স জানুয়ারি 2026। অনেকেই এই অনুবাদটা ওই যে দিয়ে করছেন, যেমন ধরেন এসকেআর করছেন রিপ্লেসিং দিয়ে, এটাও সুন্দর, কোনো সমস্যা নাই। স্টার্টিং দিয়েও লিখতে পারেন, সুন্দর, ঠিক আছে? তারপরে এই যে মেহেদি হাসান লিখছেন যে বাই জানুয়ারি 2026 দ্য হ্যাকনিড সুপারভিশন। হ্যাকনিড বলেন না ভাই, ব্যাপারটা কি আপনি জানেন যে ট্রেডিশনাল হ্যাকনিড মোটামুটি সেম, কিন্তু হ্যাকনিক ওয়ার্ডটা আসলে এখানে যায় না। হ্যাকনিড মানে গদ বাঁধা, ঠিক আছে? এটা তো মানে প্রচলিত কি বোঝাচ্ছে, কিন্তু এই ওয়ার্ডটা এখানে মানে খাপ খায় না। আপনি ট্রেডিশনাল ওয়ার্ডটা ইউজ করতে পারেন, কনভেনশনাল ওয়ার্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে? বাট হ্যাকনিডটা ইউজ করবেন না দয়া করে, হ্যাঁ। সো আমরা তাহলে বুঝতে পারছি এই অনুবাদগুলো ধরতে পারছি আজকে। জি দাদা। আচ্ছা, আসলে এখানে বিষয়টা হচ্ছে কি অনুবাদের তো শেষ নাই, বাপমা নাই অনুবাদের। আপনি যতই অনুবাদ করবেন ততই আপনার পড়তে হবে, ততই আপনার পড়তে হবে, ঠিক আছে? ওকে, তো এখানে আসলে মানে কোনো শেষ নাই। হ্যাঁ, যেমন আরেকটা বাক্য নেই, দেখেন এইটুকু নেই, যে এইটুকু দিলাম, ঠিক আছে? এটাকে আমরা ডিলিট করে দেই। এই যে একটা বাক্য নিচে দেখেন যে বাংলাদেশ ব্যাংক এবং সব ব্যাংকের সহযোগিতার মাধ্যমেই একটি দৃঢ়, স্থিতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এটা কি হতে পারে অনুবাদ বলেন? হ্যালো, হ্যালো, এটা অনুবাদ করেন দেখি পারেন কিনা, পারবেন করুন। কেউ কোর্সের অনুবাদ নাকি? না, ও লেখেন নাই। করেন করেন, অনুবাদ করেন দেখি পারেন কিনা, পারবেন, না পারার কোনো কারণ নাই বস। দ্রুত অনুবাদ করেন। ওই কেউ তো দিচ্ছে। এই যে লিখছেন মাহফুজ আহমদ ভাই লিখেছেন যে থ্রু কোলাবোরেশন বিটুইন অল ব্যাংক এন্ড বাংলাদেশ ব্যাংক। এই যে একটা ভুল করে ফেলছেন। আপনি যখন ব্যাংক আপনাকে আগে আনতে হবে, সেন্ট্রাল ব্যাংকে আগে আনতে হবে, ঠিক আছে? আমি বলছি না যে আনতেই হবে, আনা উচিত, ঠিক আছে? এটা অন্যভাবে নিয়েন না কেউ।
তো কি বলছেন, এই কই গেল অনুবাদটা, চুপ করে চলে গেল, কই জানি ছিল, এই যে তুই দ্য, না মাহফুজ, হ্যাঁ, যে উইথ দ্য হেল্প অফ অল ব্যাংকস ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, এ ফার্ম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং সিস্টেম শুড বি এস্টাবলিশ। ঠিক আছে, সম্ভব হবে, পসিবলি এস্টাবলিশ হবে, শুড বি না, ঠিক আছে, ক্যান বি অ্যাচিভড, হ্যাঁ এটা হতে পারে, এসকে যেটা করেছেন, ঠিক আছে। তারপরে ইন অর্ডার টু ক্রিয়েট এ কনক্রিট স্টেবল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিকগনাইজ ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, মেহেদি হাসান। আচ্ছা, মোটামুটি সুন্দর ট্রান্সলেশন, ঠিক আছে। তাহলে আপনি বুঝে গেছেন যে ইন অর্ডার টুটা কিন্তু আমরা কি হবে আগে আনতে পারবো, ঠিক আছে। মানে মেন বাক্যটা কি, যে কি বাংলাদেশ ব্যাংক এবং সব ব্যাংকের সহযোগিতার মাধ্যমে একটি দৃঢ় আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা করবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যে কোনো অনুবাদ কপি করে নিই, ঠিক আছে, কোনটা নিব, দাঁড়ান, হ্যাঁ। মেহেদি হাসান আপনারটা নিলাম, সুন্দর অনুবাদ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যে এই স্টেবল, আনইয়েল্ডিং এন্ড স্ট্যান্ডার্ডাইজড হবে না, স্ট্যান্ডার্ডাইজড হতে পারে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল সেক্টর উইল বি থ্রাইভ, ঠিক আছে, বাই দ্য কোঅপারেশন অফ বাংলাদেশ ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড শিডিউল ব্যাংক। এখানে বাই জায়গাতে আমার মনে হয় উইথ দিতে হবে, ঠিক আছে, হ্যাঁ উইথ লাগবে, ওকে। তাহলে আমরা কি লিখবো, যে উইথ দ্য কোঅপারেশন, ঠিক আছে, উইথ দ্য কোঅপারেশন অফ বাংলাদেশ ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড শিডিউল ব্যাংক। তো শিডিউল ব্যাংকের জায়গায় কি হবে, ব্যাংকস হবে, বিকজ আমাদের অনেকগুলো শিডিউল ব্যাংক, ঠিক আছে। তাহলে উইল বি থ্রাইভ বলবো না, আমরা বলবো কি উইল থ্রাইভ, ঠিক আছে, উইল থ্রাইভ। আপনার ওয়ার্ডটা আমি নিচ্ছি, সুন্দর ওয়ার্ড, উইল থ্রাইভ। আচ্ছা, এখন এই কথাটা আগে নিয়ে আসবো, যে উইথ দ্য কোঅপারেশন অফ ব্লা 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 ব্লা, এটাকে আমি আগে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমি আগে নিয়ে গেলে কি লিখবো, যে উইথ দ্য কোঅপারেশন, হ্যাঁ, অফ বাংলাদেশ ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড শিডিউল ব্যাংকস, ঠিক আছে। কি হবে, একটা এম ড্যাশ দিয়ে দিলাম, মনে করেন এম ড্যাশ দিয়ে কি করলাম, এম ড্যাশ দিয়ে বললাম যে এই স্টেবল, আনইয়েল্ডিং অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড ফাইন্যান্সিয়াল সেক্টর উইল থ্রাইভ। তো দৃঢ় মানে কি, স্টেবল, স্থিতিশীল দিয়ে আপনি কি বলেছেন, আনইয়েল্ডিং, কিন্তু আনইয়েল্ডিং মানে যে কিনা বশীভূত হয় না, ঠিক আছে, সমস্যা এটা। সো আপনি স্টেবল ওয়ার্ডটা রাখলে, কারণ স্টেবল মানে স্থিতিশীল, তার দৃঢ় আপনি আনতে পারেন, ঠিক আছে। দৃঢ় আপনি লিখতে পারেন যে এর রবাস্ট, ঠিক আছে, এর রবাস্ট ওয়ার্ডটা নিয়ে আসেন, এর রবাস্ট, স্টেবল অ্যান্ড কি আনইয়েল্ডিংটা বাদ, হ্যাঁ, আনইয়েল্ডিংটা বাদ দিয়ে দিলাম, এবং কি বলতেছেন, ওই যেন, যে আন্তর্জাতিক মান সম্পন্ন, তাহলে কি হতে পারে, এটা ইংলিশটা স্ট্যান্ডার্ডাইজড ফাইন্যান্সিয়াল সেক্টর বলবো না, ঠিক আছে। আমরা বলতে পারি, অনেকেই অনেকগুলো দিয়েছেন, যে কই গেল, এই এক ভাই দিয়েছেন এসকেআর, অ্যালাইন্ড, গ্লোবালি অ্যালাইন্ড, এই জিনিসটা সুন্দর, ঠিক আছে, এটা আমি বলতে নিয়েছিলাম একটু আগে। তো এটাকে আপনি লিখতে পারেন কি, ইন্টার ন্যাশনালি aligned financial sector will thrive, হয়ে গেল, ঠিক আছে, আর কিছু না। উইথ দ্য কোঅপারেশন অফ বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, আপনি দ্য সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে। তো বাংলাদেশ ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক না লিখে আপনি আরো ছোট করতে পারেন, উইথ দ্য কোঅপারেশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ and scheduled banks, a robust, stable, and internationally aligned financial sector will thrive. হয়ে গেল, শেষ। বুঝতে পারছেন না, তাহলে একটু বলেন তো প্লিজ। হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তাহলে মোটামুটি 1 ঘন্টা মতো ট্রান্সলেশন করলাম। এখন অনুবাদ তো আসলে করে শেষ করা যায় না, ঠিক আছে, সেটা আপনাদের প্রথম ক্লাসেই বলেছি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বসে 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 প্র্যাকটিস করবেন। এখানে আসলে আমি পারি, অমুকে পারে না, অমুকে পারে না, আমি পারি ভাবার কিছুই নাই।
আমিও কিন্তু অনেক সময় অনেক ওয়ার্ড ভুলে যাই, যেটা আপনাদের থেকে দেখে আমি শিখি, ঠিক আছে? অনেক ওয়ার্ড আমি ভুলে যাই। সো আমি বলবো এটাই, যে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যেই ওয়ার্ডটা পারতেছেন সেই ওয়ার্ডটার ইউজ করবেন না, বিকজ ওইটা আপনার ব্রেইনে, দেখেন আপনি শিখলেন কি হ্যাকনিড একটা ওয়ার্ড, যাকে আমি ধরেছিলাম। আপনি হ্যাকনিড ওয়ার্ডটা, একটা ওয়ার্ড আপনি পড়েছেন, আপনাকে জিজ্ঞেস করলাম হ্যাকনিডের বাংলা কি, আপনি বলেছেন ব্রিলিয়েন্ট, কোনো সমস্যা নেই, এটা এক ধরনের পারা। আরেকটা পারা কিরকম, আপনি লিখতে গিয়ে ট্রেডিশনাল ওয়ার্ডের জায়গায় মনে হলো ওটা একটা সিনোনিম হতে পারে হ্যাকনিড, তাই হ্যাকনিডটা ইউজ করেছেন, এটা আরেক ধরনের দক্ষতা। আর তার চেয়ে বড় দক্ষতা হলো যখন আপনি কথা বলছেন তখন আপনি আপনার স্পিকিং এর মধ্যেও নর্মাল, ন্যাচারাল, কমন না বলে, ট্রেডিশনাল না বলে আপনি বললেন হ্যাক, আরো বড় দক্ষতা। তিনটার জন্য ব্রেনকে 3 রকম দক্ষতার সাথে রেসপন্স করতে হয়, এবং তিনটার জন্য ওই ওয়ার্ডটাকে 3টা ভিন্ন ভিন্ন পর্যায়ে আপনার ব্রেইনে হচ্ছে থাকতে হয়, না থাকলে কিন্তু কখনোই হবে না। বি কেয়ারফুল, ঠিক আছে? আমি যে কথাটা বললাম সেটা বুঝতে পেরেছেন কি বলেছি? জি হ্যালো, দাদা, জি যখন দাদা। একটা ওয়ার্ড ঠোঁটের সামনে থাকবে, বলার জন্য বলতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, তখন আপনি বুঝবেন, আপনি রিয়েলাইজ করবেন যে এই ওয়ার্ডটা আমি লিখতে পারবো। যদি বলার সময় মুখ দিয়ে আসে তাহলে লিখার সময় লিখতে পারবেন, লিখার সময় আসলেও বলার সময় কিন্তু বলতে পারবেন না, ঠিক আছে? ঝামেলা আছে কিন্তু। সো যতটুকু পারেন ভালো করে প্র্যাকটিস করেন, ওয়ার্ডকে সাবস্টিটিউট করেন, ঠিক আছে? রিপ্লেস না করতে পারলে হবে না কিন্তু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তাহলে বিদায় নিচ্ছি, কালকে আবার অনেক ক্লাস আছে আমাদের, তাই না? কালকে আমাদেরকে ট্রান্সলেশন ক্লাস আছে, তারপর আমাদের অ্যাডভান্স রিটেন ব্যাচে ক্লাস আছে, তারপর জামিল স্যার আছে, ক্লাস দিতেই পারলেন না, হয়তো কালকে সন্ধ্যাবেলা ওনার একটা ক্লাস হবে। সো কিপ প্র্যাকটিসিং। আমরা কিন্তু এখন প্রচুর ক্লাস দিচ্ছি। হ্যালো, হ্যালো, জি দাদা। জি দাদা। এখন নাম্বার অফ ক্লাস অনেক বেশি হয়ে গেছে না আপনাদের? জি। জি ওকে, দাদা। ভালো থাকবেন, গুড নাইট সবাই।